আকাশবাণী কলকাতা খবর দর্শক জানাবো আজকের বিশেষ বিশেষ খবর বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে হেডলাইন্স। চেন্নাই থেকে মুম্বাইগামী বিমানে বোমাতঙ্ক, নিরাপদে রয়েছেন যাত্রীরা। ইউরো কাপ, তুরস্ক 1 জর্জিয়া 1 হাফ টাইমে। তুরস্ক 2 জর্জিয়া 1 67 মিনিটে। তুরস্ক 3 জর্জিয়া 1 97 মিনিটে। ইউরো কাপ জর্জিয়াকে 3-1 গোলে হারালো তুরস্ক। সেনার ভূমিকায় প্রভাস। 30শে জুন ফের শুরু মোদির মন কি বাত। নিউজিল্যান্ডের অধিনায়কের পদ থেকে ইস্তফা দিলেন ক্রিকেটার কেন উইলিয়ামসন। আবাসন শিল্পে বৃদ্ধির আশা। ভূপতিনগরে বিজেপি নেতার বাবাকে খুনের অভিযোগ কাঠগড়ায় তৃণমূল। ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দিতে উদ্যোগ। অসমের বদরপুরে ধসের কারণে মৃত্যু হল 5 জনের। সল্টলেকে মুদির দোকানে অগ্নিকাণ্ড। ফার্মাসি কাউন্সিলের নির্বাচন, নিয়োগ করা হলো পর্যবেক্ষক। অটো ক্লেমের সুবিধা এবার পিএফে। 49টি ওষুধের দাম বাঁধল কেন্দ্রীয় সরকার। মালগাড়ির সহকারী চালক জীবিত। ওয়েস্ট বেঙ্গল নিউজ। মুর্শিদাবাদ থেকে মালদার মোথাবাড়ি জেলায় জেলায় বিদ্যুৎ বিভ্রাট। জামবনি, শিক্ষা সমাজ সংস্কার সহ একাধিক সামাজিক বিষয়কে সামনে রেখে মোড়াকাটিতে আয়োজিত হলো কুম্ভকার উন্নয়ন পরিষদের গ্রামসভা। ঝাড়গ্রাম, কুবদা গ্রামে বাড়ির মধ্যেই সাপের ছোবলে মৃত্যু হলো এক ব্যক্তির। বিনপুর 2 নম্বর ওরগন্দা এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু ব্যক্তির দেহ ময়নাতদন্তের পর ফিরল হিজলা এলাকায়। চলে যাও বিস্তারিত খবরে। মালগাড়ি সহকারী চালক জীবিত। দুর্ঘটনার পর সাংবাদিক সম্মেলন করে রেল বোর্ডের চেয়ারপারসন জয়া বার্মা সিনহা জানিয়েছিলেন, দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির সহকারী পাইলটও প্রাণ হারিয়েছেন, কিন্তু ঘটনার চক্রে সেই মনু কুমার জীবিত। তিনি শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। রেল পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই চালক মৃত অনিল কুমার এবং সহচালক মনু কুমারের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তবে সেই সব ছাপিয়ে গিয়েছে রেলের বক্তব্যে গাফিলতি। তবে আহত মনু কুমার এদিনও দুর্ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেননি। চলে যাও পরের খবরে। 49টি ওষুধের দাম বাঁধল কেন্দ্রীয় সরকার, যেমন সুগার, প্রেসার, কোলেস্টেরল, ভিটামিন, ক্যালসিয়াম, অ্যান্টিবায়োটিক সহ 49 ধরনের অপরিহার্য ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্রীয় সরকার। তালিকায় সুগার নিয়ন্ত্রণের ওষুধই রয়েছে 25টির বেশি। বাকিগুলি প্রেসার, কোলেস্টেরল নিয়ন্ত্রণ, হার্ট অ্যাটাক প্রতিরোধ, অজ্ঞান করা সহ বিভিন্ন জরুরি ওষুধ। তালিকায় ত্বকের বেশ কয়েকটি জরুরি ওষুধও রাখা হয়েছে। কেন্দ্রীয় ওষুধ দপ্তরের আওতাধীন নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইজিং অথরিটি বা এনপিপিএ এই সিদ্ধান্ত নিয়েছে। মেটফরমিন, গ্লিমেপিরাইড, সিটাগ্লিপটিন প্রভৃতি ডায়াবেটিস নিয়ন্ত্রণে বহুল ব্যবহৃত ওষুধের উপাদানের কম্বিনেশন রয়েছে। এই তালিকায় রয়েছে টেলমিসার্টান এবং বিসোপ্রোলোল। ফিউমারেটের মতো প্রেসারের কম্বিনেশন ওষুধও আছে। এমক্সিসিলিনের কম্বিনেশন মেডিসিনও এছাড়াও আছে অমিপ্রোজল এবং ডোমপিরিডনের মতো বমি আটকানোর অত্যন্ত জনপ্রিয় জেনেরিক উপাদানের তৈরি বিভিন্ন ওষুধও। চলে যাও পরের খবরে। পিএফের জমা থেকে প্রয়োজনের অগ্রিম টাকা তোলার সুবিধা আছে। সেই টাকা তোলার ক্ষেত্রে যাতে দপ্তরের কর্মী বা অফিসারদের সাহায্য নিতে না হয়, তার জন্য অটো ক্লেম এর সুবিধা চালু করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। ইপিএফও ইতিমধ্যেই এই সুবিধার মাধ্যমে 25 লক্ষ গ্রাহক টাকা তুলতে পেরেছেন বলে দাবি করল তারা। তাদের দাবি 1 লক্ষ টাকা পর্যন্ত অগ্রিম তোলার ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাচ্ছে। পড়াশুনো, বিবাহ, বাড়ি তৈরি বা চিকিৎসার মতো প্রয়োজনে অটো ক্লেমের সুবিধা মিলছে। বেশিরভাগ ক্ষেত্রে আবেদনের মাত্র 3 দিনের মধ্যেই টাকা পাওয়া যাচ্ছে বলে দাবি তাদের। চলে যাও পরের খবরে। ফার্মাসি কাউন্সিলের নির্বাচন, নিয়োগ করা হলো পর্যবেক্ষণ। পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিলের নির্বাচনের জন্য হাইকোর্টের নির্দেশ মতো পর্যবেক্ষক নিয়োগ করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। দপ্তরের যুগ্ম সচিব খালিদ কাইজারকে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। জটিলতা চলছে প্রায় 2 বছর। রাজ্য ফার্মাসি কাউন্সিলের নির্বাচন নিয়ে তারপর নির্দেশ দেয় হাইকোর্ট। ফার্মাসি আইন 1948-এর 19 নম্বর ধারা অনুযায়ী 2022 সালের ডিসেম্বরে ভোট ঘোষণা হয়। সেই অনুযায়ী 35টি মনোনয়নপত্রও জমা পড়ে, কিন্তু তার মধ্যে 25টি মনোনয়ন অনৈতিকভাবে বাতিল করা হয়েছিল বলে অভিযোগ। বাতিল মনোনয়নের প্রেক্ষিতে রুষা পোদ্দার, নীতা মণ্ডল, সুরজিৎ বারিক সহ 4 জন হাইকোর্টের দ্বারস্থ হন। মামলাটি দীর্ঘদিন চলার পর গত বছর ফেব্রুয়ারিতে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য তার রায় ঘোষণা করেন। তাতে তিনি জানান, মামলাকারীদের মনোনয়নের বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে পাল্টা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় কাউন্সিল। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি চলে। সেখানে দ্বিখণ্ডিত রায় আসে, ফলে মামলাটি তৃতীয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের কাছে যায়। শেষ পর্যন্ত নির্দেশ আসে যে 25টি মনোনয়ন বাতিল করা হয়েছিল তাদের মনোনয়নের বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে। ওই সঙ্গে স্বাস্থ্য দপ্তরের এক সিনিয়র অফিসারকে পর্যবেক্ষক নিয়োগ সহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছিল আদালত। সেই মতো যুগ্ম সচিব খালিদ কাইজারকে পর্যবেক্ষক নিয়োগ করল স্বাস্থ্য দপ্তর। চলে যাও পরবর্তী খবরে। সল্টলেকে মুদি দোকানে অগ্নিকাণ্ড। 7 সকালে অগ্নিকাণ্ড। সল্টলেকের নয়াপট্টিতে একটি মুদি দোকানে আচমকায় আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 2টি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে কী থেকে আগুন লাগলো ওই মুদির দোকানে তার কারণ জানা যায়নি। চলে যাও পরের খবরে। ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দিতে উদ্যোগ। পর্যটনের ক্ষেত্রে ওয়ার্ল্ড হেরিটেজ এর সন্ধানে ফের ভারতের টিম পাঠাচ্ছে ইউনেস্কো। আগামী মাস অর্থাৎ জুলাইয়ে তাদের আসার কথা। সূত্রের খবর, এবার বাঁকুড়ার বিষ্ণুপুরকে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতির জন্য তুলে ধরবে পর্যটন মন্ত্রক। এ বিষয়ে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, বাংলার 3টি এলাকাকে ইতিমধ্যেই এই স্বীকৃতি দেওয়া হয়েছে। সেগুলি হলো সুন্দরবন, দার্জিলিং টয় ট্রেন এবং শান্তিনিকেতন। এর পাশাপাশি দুর্গাপুজোকেও ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ এর তকমা দিয়েছে ইউনেস্কো। চলে যাও পরের খবরে। ভূপতিনগরে বিজেপি নেতার বাবাকে খুনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল। বিজেপি নেতার বাবাকে খুনের অভিযোগ চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েত ধাঁইপুকুরিয়া গ্রামে। নিহতের নাম গৌরহরি মাইতি, তার ছেলে শশাঙ্ক মাইতি বিজেপির যুব মোর্চার কাঁথি সাংগঠনিক জেলা সম্পাদক। অভিযোগ, গতকাল মঙ্গলবার রাত 11টা নাগাদ শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা ওই বিজেপি নেতার বাড়িতে চড়াও। সেই সময়ে শশাঙ্ক বাড়িতেই ছিলেন না। তার বাবাকে মারধর করা হয় বলে বিজেপির অভিযোগ। মারধরের চোটে গুরুতর অসুস্থ হয়ে পড়েন গৌরহরি বাবু। তাকে মুখবেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যান তিনি। এই বিষয়ে বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি জানিয়েছেন, ভোটের ফল বেরোনোর পর থেকেই অর্জুননগরে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। গতকাল রাতে আমাদের পার্টির এক কার্যকর্তার বাবাকে ওরা খুন করেছে। যদিও তৃণমূল এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করছে। শাসক দলের ভগবানপুর 2 নম্বর ব্লক সভাপতি অম্বিকেশ মান্না জানিয়েছে, এই ঘটনার সঙ্গে আমাদের দলের বিন্দুমাত্র যোগ নেই। বিজেপি মিথ্যা অভিযোগ করছে। চলে যাও পরের খবরে। খাদ্যে বিষক্রিয়া। কেরলের অভিজাত আবাসনে খাদ্যে বিষক্রিয়ার জেরে অসুস্থ 300-র বেশি বাসিন্দা। কোচির কাক্কানাড়ের ওই আবাসনে কয়েকদিন ধরেই অসুস্থতায় ভুগছে তারা। মঙ্গলবার আবাসনে যান পুরসভার স্বাস্থ্য আধিকারিকরা। জল থেকেই এই সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বলেন, সোমবার ওই ঘটনার কথা জানতে পেরেছি। এর্নাকুলাম থেকে স্বাস্থ্য আধিকারিকদের টিম আবাসনের জলের উৎস পরীক্ষা করেছেন। এছাড়াও অসুস্থদের সঙ্গে কথা বলেছেন। ঘটনার কথা স্বাস্থ্য দপ্তরকে কেন জানাতে দেরি করা হলো, সেই প্রশ্ন তুলেছেন মন্ত্রী। চলে যাও পরের খবরে। বিশেষ লোক আদালত। 29 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত বিশেষ লোক আদালত বসানোর সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের 75 বছর পূর্তি উপলক্ষে এই উদ্যোগ। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিচার ব্যবস্থার অবিচ্ছেদ্য অঙ্গ লোক আদালত। এই আদালতের মাধ্যমে আলাপ আলোচনা করে বিরোধের নিষ্পত্তি করা হয়। সুপ্রিম কোর্টে বকেয়া দাম্পত্য কলহ, সম্পত্তির বিবাদ, মোটর দুর্ঘটনার ক্লেম, জমি অধিগ্রহণ এবং সেই সংক্রান্ত ক্ষতিপূরণের মতো বিষয়গুলি এই লোক আদালতের মাধ্যমে মীমাংসা করা হবে বলে জানানো হয়েছে। চলে যাও পরবর্তী খবরে। 30 জুন ফের শুরু মোদির মন কি বাত। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর ফের শুরু হচ্ছে নরেন্দ্র মোদির মন কি বাত। আগামী 30 জুন থেকে শুরু হচ্ছে এই বেতার অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে একথা জানিয়েছেন। পাশাপাশি বক্তব্যের বিষয়বস্তু কী হবে তা নিয়েও সাধারণের মতামত চেয়েছেন তিনি। গত 25 ফেব্রুয়ারি লোকসভা ভোট ঘোষণার আগে শেষবার সম্প্রচারিত হয়েছিল মন কি বাত। মোদি লিখেছেন, মন কি বাতে রাজনৈতিক সৌজন্য বজায় রেখে মানুষের জন্য বক্তব্য পেশ করা হয়। গত 3 মাস ধরে লোকসভা ভোটের কারণে অনুষ্ঠানটি বন্ধ ছিল। আগামী 30 জুন রবিবার ফের শুরু হচ্ছে। চলে যাও পরের খবরে। সেনার ভূমিকায় প্রভাস। নতুন অবতারে ধরা দেবেন প্রভাস। মুক্তির অপেক্ষায় কল্কি। 2898 এডি। ইতিমধ্যে প্রশংসিত এই ছবির ট্রেলার। এই আবহে নতুন কাজ শুরুর পরিকল্পনা করেছেন অভিনেতা। শোনা যাচ্ছে, সীতারামম খ্যাত পরিচালক হনু রাঘবপুরীর সঙ্গে এবার জুটি বাঁধতে চলেছেন তিনি। চিত্রনাট্য পছন্দ হয়েছে তার। সীতারামম, রাধেশ্যাম ছবিগুলির মতোই এই ছবিটিও ভিন্টেজ সময়েই হবে বলে খবর। এই ছবিতে সেনা আধিকারিকের ভূমিকায় দেখা যাবে প্রভাসকে। সম্ভবত এবছরের শেষ থেকেই শুরু হবে শুটিং। আর কয়েকদিন পরেই ছবির প্রথম লুকের জন্য ফটোশ্যুট করবেন পর্দার বাহুবলী। চলে যাব আবহাওয়ার খবরে। কলকাতা ওয়েদার। আজ কি বৃষ্টির সম্ভাবনা কলকাতায়? কেমন কাটবে আজকের দিন? ওয়েদার অফ কলকাতা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে 35 ডিগ্রি সেলসিয়াসে। আজ কি বৃষ্টির সম্ভাবনা কলকাতায়? কেমন কাটবে আজকের দিনটি? কলকাতা। বর্ষা প্রায় এসে গিয়েছে, তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি হলে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি হতে পারে যে কোনো সময়ে। আজ কীরকম থাকবে মহানগরের হাওয়া বাতাস? আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে 35 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আকাশ আংশিক মেঘলা থাকার কথা। বজ্রবিদ্যুৎ সহ ঝড় সঙ্গে মাঝারি মনের বৃষ্টির সম্ভাবনা থাকছে। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে, যা কিনা 3.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.3 ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে 1.5 ডিগ্রি সেলসিয়াস বেশি। গত পরশু সকাল 8:30 থেকে আজ সকাল 8:30 পর্যন্ত ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। বঙ্গের আবহাওয়া।
সাধারণভাবে মনে করা হয় অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতার সফরের সেরা সময় বছরে। এই পর্বে কলকাতার আবহাওয়া নাতিশীতোষ্ণ থাকে। বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি কলকাতার আবহাওয়া অত্যন্ত মনোরম। সকালের দিকে মিঠে রোদ, বেলা পড়লে শীতের হালকা শিরশিরানি। এই সময়ের অন্যতম চেনা ছবি নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক উৎসবের আসর বসে সিটি অফ জয় এ। মার্চ থেকে বসন্তের আমেজ, এপ্রিল মে প্রখর গ্রীষ্মের পর বর্ষা ঢোকে জুনের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে। তারপর আগস্ট পর্যন্ত বৃষ্টি, সেপ্টেম্বরেও বেশ গরম থাকে মহানগর, যদিও সাময়িক ঝড় বৃষ্টি মাঝে মধ্যে তাতে রেহাই দেয়। এখনকার স্থানীয় খবর বা আবহাওয়ার খবর এখানেই শেষ হলো। এর পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।